আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে ক্লাসটি নিয়ে আমি হাজির হতে যাচ্ছি সেটি হলো ফান্ডামেন্টাল স্ট্রাকচার আর ফান্ডামেন্টাল ফাংশনস অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের 12টি টেন্স আছে। 12টি টেন্সের ভিতরে সবচেয়ে আমার কাছে রাফেস্ট এন্ড টাফেস্ট মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর নামই সাধারণ বর্তমান। আমি দেখেছি যতগুলো টপিকস এর নাম সাধারণ, লাইক দ্যাট সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, যতগুলো নাম সাধারণ সবগুলোই অসাধারণ। সো আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফাংশন সমূহ আজকে আমরা শিখবো। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমরা বুঝতে পারি তাহলে 12টি টেন্সই পর্যায়ক্রমে আমরা শিখতে পারবো। আমার চেষ্টা থাকবে 12টি টেন্স আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে হাজির করব এবং আমরা আজকে জানবো। ওকে, শুরু করা যাক যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি জিনিস। তার আগে শুরুতে আমরা একটা জিনিস জানি, সেটা হলো টেন্সের একটি ইংরেজি ডেফিনিশন আছে, সেটা আমরা আজকে জানবো। সেটা হলো টেন্স ডিনোটস দ্য টাইম অফ আ ভার্ব। কি বললাম? টেন্স ডিনোটস দ্য টাইম অফ আ ভার্ব। আমি আবারও বলছি, টেন্স ডিনোটস দ্য টাইম অফ আ ভার্ব, অর্থাৎ ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বা কাল বলে। ওকে, এখন টেন্স প্রধানত 3 প্রকার, সেটাও আমরা জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, এবার প্রেজেন্ট এই 3 প্রকারের টেন্সটি আবার 4 ভাগে ভাগ করলে মোট 12টি টেন্স পাওয়া যায়। ওকে, এখন সহজ কৌশল হলো প্রেজেন্টের যদি আমরা 4টা জানি তাহলে আমাদের বাকি 8টা হয়ে যাবে। লাইক দ্যাট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবার আসি আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ফিউচারের 4টা, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে সেটা হলো হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, লেট আস স্টার্ট। এবার দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার নাম হলো সাধারণ বর্তমান কাল। আমরা দেখব তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। বর্তমান কালে কোনো কাজ হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগেন আই এম টেলিং, বর্তমান কালে কোনো কাজ হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন এর বাংলা রূপটা কি? যে রূপ দ্বারা বাংলা প্রত্যেক জিনিস একটা রূপ আছে, চেহারা আছে, অবয়ব আছে। আমার একটা চেহারা আছে, আপনার আছে, অন্যজনের আছে, প্রত্যেকটির একটা অবয়ব আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাংলা রূপ আছে, সেটি হলো বাংলা ক্রিয়াপদের শেষে যদি সরেয়, সরেয়া, রস্যই, অন্তস্থ, এ এবং এগুলো যদি ক্রিয়াপদের শেষে থাকে, বিকজ টেন্স ইজ রিলেটেড উইথ দ্য টাইম অ্যান্ড অ্যাকশন। ভার্ব, ক্রিয়া এবং টাইমের সাথে টেন্সটা কানেক্টেড। তাহলে আমাদের দেখতে হবে, যেমন আমার একটি গরু আছে, আছে এর শেষে কি আছে? সের এ আছে, এ সাউন্ডটা কখনো দেখা যাবে, কখনো দেখা যাবে না। যেমন আমি স্কুলে যাই না, যাই না, আ, যাই না, আ। তাহলে এখানে সরায়ার কাজ করছে, কিন্তু এখানে কিন্তু সরায়া দেয়া নাই। তাহলে আমাদের বুঝতে হবে কি করে? যেমনটা আমি দেখেছি আমার লাইফে, আমার টিচিং প্রফেশন আমি দেখেছি, আই হ্যাভ এ কাউ যদি বলি, এটাকে সবাই প্রেজেন্ট ইনডিফিনিট না বলে প্রেজেন্ট পারফেক্ট বলে 90% ক্ষেত্রে। কেন এটা প্রেজেন্ট পারফেক্ট হবে? তাহলে এটা কি? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি একটু মিক্সড করে পড়ানোর চেষ্টা করছি, আপনারা সবাই বোঝার চেষ্টা করেন, আমার মোটিভসটা বোঝার চেষ্টা করুন। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে এটা কি? বেসিক্যালি এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমি বলবো কিভাবে হলো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আই হ্যাভ আ কাউ মানে হচ্ছে আমার একটি গরু আছে। আসলে এটা একটা দীর্ঘ আলোচনা, যে আমার একটি গরু আছে। এই যে আসের শেষে এ আর সাউন্ডটা পাওয়া গেল, এ সাউন্ডটা পাওয়া গেল। এইবার আমার টিচার, তাহলে এমটা কি? এমটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এম? নো, এটা হচ্ছে এম অর্থ কি? আরেকটা বিষয় হলো এম অর্থ কি?
এম অর্থ হচ্ছে হই, ইজ মানে কি হয়, আর মানে কি হয়, ওয়ার মানে কি ছিল, ওয়াজ মানে কি ছিল বা ছিলাম, হ্যাড মানে কি ছিল। তাহলে হ্যাভ মানে কি, হ্যাভ মানে কি আছে, হ্যাজ মানে কি আছে। তাহলে হ্যাভ হ্যাজ আছে, তার অর্থ হলো বাংলা ক্রিয়াপদের শেষে এখানে আমরা পাচ্ছি এ সাউন্ড পাচ্ছি, আর এখানে আমরা কি পাচ্ছি হই সাউন্ড পাচ্ছি, হই রস্যই হই। আমি হই একজন টিচার। তাহলে এটা কি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়? এটা কখনোই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। এম ইজ আর আমি আই জাস্ট ওয়ান্টেড টু টেল ইউ যে এম ইজ আর ওয়াজ আর থাকলে সেটা কন্টিনিউয়াস না, বা হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট নয়। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো হ্যাভ হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট না, তদ্রূপ এম ইজ আর ওয়াজ আর থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স না। আমি কি বোঝাতে পেরেছি? ক্যান ইউ ফলো মি? আবারও বলছি, এ থেকে প্রমাণিত হয় এম ইজ আর বা ওয়াজ আর থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস হবে না। সে একইভাবে হ্যাভ হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট না, সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিটও হতে পারে। সেটা আমরা এখন জানবো। আরেকটু আলোচনা, দীর্ঘ আলোচনা, প্রেজেন্ট ইন্ডিফিনিট আসলে একটু দীর্ঘ আলোচনার বিষয়, তারপর আমরা দেখব। এবার দেখি আমার টিচার। তাহলে এখানে হ্যাভটা কোন ভার্ব? যেহেতু এটা অক্সিলারি না, তাহলে এটা কোন ভার্ব? এটা এই এমটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমরা জানি এখন জানবো ফাইনাইট ভার্বটা কি। পৃথিবীতে ফাইনাইট ভার্ব ছাড়া আজকে আমরা একটা বিষয়ে ক্লিয়ার হব, বা আপনারা সবাই বিষয়টা মনে রাখবেন, সেটা হলো অন্যান্য ভার্ব না হলেও চলবে, কিন্তু একটা অত্যাবশ্যকীয় কথা হলো ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না। আবারও বলছি আমি, ফাইনাইট ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স হবে না। অক্সিলারি ছাড়া সেন্টেন্স হবে, কিন্তু ফাইনাইট ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। ক্রস। এবার দেখি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ইংরেজি স্ট্রাকচার, আমরা তো বাংলা স্ট্রাকচারটা শিখলাম, এবার ইংরেজি স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার সাবজেক্ট প্লাস মূল ভার্বের, V1 হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর অবজেক্ট, এই অবজেক্ট নিয়ে আমার একটু প্রবলেম আছে। সেটা হলো আমাদের যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি যে শেষে থাকলে অবজেক্ট, কিন্তু আমি বলবো শেষে থাকলেই সেটা অবজেক্ট না। এটা আমি পরবর্তী কোনো এক ক্লাসে আমি আবার ডিসকাশন নিয়ে আসবো, আপনারা সে পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি কোনো এক সময় আমি অবজেক্ট ব্যাপারে আমি ক্লিয়ার করে দেবো। আজকে আমি ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকুই বলছি, শেষে থাকলেই সেটা অবজেক্ট না। কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আসছি আমরা, মানে মুখে মুখে উচ্চারিত হয়ে আসছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। কিন্তু আমার কোশ্চেন হলো এক্সটেনশনটা কি জিনিস আর অবজেক্টটা কি জিনিস, বা শেষের অংশ বলতে আমরা কি বুঝি। আমি এই বিষয়ে পরবর্তী অবশ্যই এই টপিকটা নিয়ে আসবো, কোনো এক সময় নিয়ে আসবো। সে পর্যন্ত আমরা অন্যান্য জিনিস আমরা শিখতে থাকি, শুধু আজকে এতটুকুই বললাম। তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইংরেজি রূপ। ওই যে আমি পূর্বে বলেছি, রূপ জানার দরকার আছে, চেহারা জানার দরকার আছে। তাহলে বাংলা রূপ আমরা পেয়েছি, যে কি পেয়েছি? বাংলা ক্রিয়াপদের শেষে সরেয়, সরেয়া, রস্যই, অন্তস্থ, এগুলো ইত্যাদি থাকবে। আর ইংরেজি রূপ হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, লাইক দ্যাট। I like banana. I like banana. Subject I, V1, object. ওকে, তা এখন আমরা একটু জানি অবজেক্টটা কি জিনিস। কর্তা যাকে আশ্রয় করে তার ক্রিয়ার কাজটা সম্পন্ন করে, সেটি হলো অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে যদি ব্যানানা না থাকতো, তাহলে তার লাইক করার কাজটা কিসের উপর হতো? যার কারণে এই কর্তা, মিস্টার আই লাইক দ্যাট, কর্তা এই সাবজেক্ট, এই অবজেক্টকে ডিপেন্ড করে তার ক্রিয়ার কাজটা সম্পন্ন হয়েছে। ওকে, যার কারণে এই ব্যানানাটা হচ্ছে অবজেক্ট। যাই হোক, আমরা ওদিকে আর যাবো না। এখন আমার কোশ্চেন হলো আই লাইক ব্যানানা, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এখন আমরা জানবো কিভাবে একটা সেন্টেন্সকে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা যায়। এক্ষেত্রে একটু প্রবলেম রয়েছে, আমরা দেখবো এখন, সেটাও আমরা জানবো। এখন আমরা জানবো এস বাই এসটা কিভাবে হয়। তাহলে আই লাইক ব্যানানা বললাম,
তাহলে আমি কিছু সেন্টেন্স আমি ধরছি, সেটা হলো উই ইট, আই ইট, হি ইটস, দে ইট। এবার বলি টাইগার রোয়ার্স, টাইগার্স রোয়ার, এন্ড সো অন। এখন আমার একটা বিষয় হলো প্রেজেন্ট ইনডিফিনিট আবার আর একটা জিনিসের সাথে কানেক্টেড, সেটা হলো পার্সনের সাথে কানেক্টেড। মহাবিপদ। আমাদের একটি বড় একটা প্রবলেম হলো আমরা কোথায় এস হবে আর কোথায় এস হবে না, এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারি না। আমরা যত বড় স্টুডেন্টই হই না কেন, যত উপর ক্লাসের স্টুডেন্টই হই না কেন, আমাদের একটি প্রবলেম আছে, সেটি হলো এস বাই এস সংক্রান্ত একটি প্রবলেম। কোথায় এস হবে, কোথায় এস হবে, আবার কোথায় হবে না। এখন আমরা দেখি, সংক্ষেপে দেখি, উই, আই, দে, এদের ক্ষেত্রে সবাই লক্ষ্য করুন, প্রত্যেকে লক্ষ্য করুন যে এখানে ইট, আবার টাইগার্স রোয়ার, এগুলোর এই সার্কেল করা যেগুলো, এগুলো একটাও মূল ভার্বের শেষে এস বাই এস নাই। কিন্তু অন্য সকল ক্ষেত্রে মূল ভার্বের শেষে এস বাই এস যুক্ত করা কোনটা পেলাম? হি ইটস পেলাম আর টাইগার রোয়ার্স পেলাম। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন আবার দু প্রকার, একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আর একটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। এবার যদি অন্য সকল পারসন থাকে সাবজেক্ট, তাহলে এস বাই এস হবে না। আমি এক কথায় বলে দিলাম, এত পেঁচানো কোনো কথা বলার দরকার নেই, একটাই মাথায় রাখুন, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে। এবার অন্য কোনো পারসনের ক্ষেত্রে যুক্ত করতে হবে না। সেগুলো কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল। তারা একই ফ্যামিলির অন্তর্ভুক্ত, লাইক দ্যাট। তারা একই সিস্টেমে চলে, লাইক দ্যাট। উই, আই, দে, টাইগার্স। এখন থার্ড পারসন সিঙ্গুলার কি শুধু হি সি, শিবলু স্যার, রহিম স্যার, করিম স্যার, আতিক স্যার, এরাই হবে? নো। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে পৃথিবীর সমস্ত একক জিনিস যদি আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, পৃথিবীর সমস্ত একক ব্যক্তি বা বস্তু। আমি কি বোঝাতে পেরেছি? পৃথিবীর সমস্ত একক ব্যক্তি বা বস্তু যখন সাবজেক্ট হিসেবে বসবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তখন মাত্র এস বাই এস যুক্ত হবে। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? বাকি সব ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সেগুলো কি? ফার্স্ট পারসন আই, থার্ড পারসন প্লুরাল উই, থার্ড পারসন প্লুরাল দে, নেক্সট টাইগার্স। এখানে টাইগার্স আমি ইউজ করেছি বোঝানোর সাথে যে শুধু মানুষ হিসি, আমরা জনম কি শুধু হিসেই শিখবো, ভিন্ন কিছু আমরা শিখবো না। আর এই ভিন্ন কিছু না শিখার কারণে আমাদের পার্সন এস বাই এস আমরা বুঝতে পারি না। আমার কথা কি সবাইকে বোঝাতে পেরেছি? আজকে আলোচিত বিষয় আমাদের যে বিষয়টি থাকলো সেটি হলো টেন্সের ডেফিনেশন, কোথায় এস বাই এস হবে বা হবে না। নেক্সট আমরা জানলাম টেন্সের প্রকারভেদ, পার্সন শিখলাম, অবজেক্টে একটু ধারণা পেলাম, লিটল বিট একটু ধারণা নিলাম। আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিতভাবে পার্সন বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাকি অংশটুকু আমরা পরবর্তী ক্লাসে আমরা আবারও নিয়ে আসবো। সবাই আমার ইউটিউব চ্যানেল বেসিক ইংলিশ পয়েন্ট এবং ফেসবুক পেজ সেম বেসিক ইংলিশ পয়েন্ট, সবাই সেখানে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে করে আমার ক্লাসগুলো ইনস্ট্যান্টলি আপনারা পেয়ে যান। এবং এনি টাইপস অফ কমেন্ট, ভালো লাগা মন্দ লাগা, ক্যান শেয়ার উইথ মি, ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার ওয়ান্স। And till then, Allah Hafiz. Thank you very much.